উপদেষ্টাদের মধ্য থেকে হচ্ছে কিংস পার্টি, অভিযোগ রিজভির। বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দিলে পরিণতি হবে ভয়াবহ। সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে, তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না। ফ্যাসিস্ট সরকারের কারণে বাস্তবায়ন হয়নি তিস্তা চুক্তি, কুড়িগ্রামে জামায়াত আমির। ক্ষমতায় গেলে সমন্বিত উন্নয়নের আশ্বাস। হাসিনা আমলে সরকারের উচ্চ প্রবৃদ্ধির দাবি জালিয়াতি। রয়টার্সকে ডক্টর ইউনূস সম্পদ পুঞ্জীভূতের ধারণা এড়িয়ে চলার আহ্বান। এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় রিমান্ডে মিথুন। গ্রেফতার 6 জন। কারাগারে চট্টগ্রামে ব্যবসায়ীকে গুলি করে হত্যা। 10ম গ্রেডের দাবিতে শহীদ মিনারে প্রাথমিক সহকারী শিক্ষক সমাবেশ। দাবি আদায়ের আশ্বাসে 31 জানুয়ারি পর্যন্ত কর্মসূচি স্থগিত। বিভিন্ন সেক্টর থেকে 17 গ্রেড থেকে 10ম গ্রেড নিয়ে আসে, তখন রাষ্ট্রীয় কোষাগারে অর্থ থাকে, শুধু শিক্ষকদের বেলায় অর্থ থাকে না। এবং অবৈধ অভিবাসী ধরতে যুক্তরাষ্ট্র জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান। একদিনে আটক 5 শতাধিক অভিবাসী। সংবাদ রাতে দেখছিলেন একেএসটিএম টিভির সংবাদ শিরোনাম। সঙ্গে আছে আমি শারমিন নাসি। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। এবারে বিস্তারিত। উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর বিএনপিকে ভারতের দালাল বানিয়ে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন যারা, তাদের পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীতে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীর আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তাইফির রহমান তুহিনের প্রতিবেদন। সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জানান যে গণতন্ত্র ও ভোটের অধিকার নিয়ে বিএনপি দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছে, তা নিয়ে এখনো নতুন করে চক্রান্ত চলছে। তাদের আচরণের মধ্যে যদি নিরপেক্ষতার কোনো চিহ্ন না থাকে, আমরা এও শুনেছি যে উপদেষ্টাদের মধ্যে থেকে চেষ্টা করা হচ্ছে যে একটা কিংস পার্টি করার। অন্তর্বর্তীকালীন সরকারের ধারণা মানুষের কাছে এটি একটি নিরপেক্ষ সরকার, এটি একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করবে। হ্যাঁ, তার আগে যতটুকু সংস্কার করা দরকার করবে, সেখানে তো বলা হচ্ছে না, কিন্তু এটা অনন্তকাল ধরে সংস্কার চলবে আর নির্বাচন হবে না, এইটা হতে পারে না। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, একটি মহল ফায়দা নিতে বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এমনটা হলে তার পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এই দেশে অতন্ত্র প্রহরী ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, এই দেশের স্বাধীনতা অতন্ত্র প্রহরী ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই দেশে অতন্ত্র প্রহরী আমার এই নেতা কর্মী ভাইরা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। অনেক দল, অনেক ব্যক্তি যারা আজকে কথাবার্তা বলছেন, এমনভাবে কথাবার্তা বলছেন মনে হয় যে বিএনপি যেন আওয়ামী লীগের দোসর। বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না। নতুন দল হলে তাদের স্বাগত জানাবে বিএনপি, তবে উল্টোপাল্টা কথা বলে দেশকে বিভ্রান্ত করার চেষ্টা না করার অনুরোধ জানান মির্জা আব্বাস। অনেকে বলেন নতুন একটা দল হচ্ছে আর বিএনপি নাকি ওটাকে জেলাস করছে। এই কথা যারা বলেন তারা জাতির শত্রু। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। শুক্রবার হাসপাতাল থেকে ছাড়পত্র পেতে পারেন খালেদা জিয়া। এরপর তিনি তারেক রহমানের বাসায় যাবেন। বৃহস্পতিবার দ্য লন্ডন ক্লিনিকের সামনে সাংবাদিকদের ব্রিফিং কালে এইসব তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার জাহিদ হোসেন। বিস্তারিত ফাহিম ইউসুফের প্রতিবেদনে। দ্য লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হাসপাতালের ছাড়পত্র পেলে স্থানীয় সময় শুক্রবার রাত 9টায় তারেক রহমানের বাসায় নেওয়া হবে খালেদা জিয়াকে।
বৃহস্পতিবার রাতে দ্য লন্ডন ক্লিনিকের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার নতুন করে কিছু পরীক্ষা নিরীক্ষা দেয়া হয়েছে। শুক্রবার সেসব রিপোর্ট পাওয়া গেলে খালেদা জিয়া ছুটি পেতে পারেন। এছাড়াও তিনি জানান, বিএনপি চেয়ারপারসন আগের তুলনায় এখন সুস্থ। কিছু কিছু রিপোর্টের জন্য আজকেও একজন চিকিৎসক দেখে ওনাকে কিছু পরীক্ষা করার জন্য দিয়েছেন। সেই পরীক্ষাগুলো আমরা কালকে করাবো। উনি দিয়েছেন বিকেলের সন্ধ্যার দিকে এসে, সেগুলো করাবো। করে যদি সব ঠিক থাকে তাহলে হয়তো কালকে ওনার সন্ধ্যার দিকে ইভিনিংয়ে আওয়ারে ছুটি হওয়ার সম্ভাবনা আছে। এই সার্বক্ষণিকভাবে প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের সার্বিক তত্ত্বাবধানে উনি চিকিৎসা অধীন থাকবেন এবং মেডিকেল বোর্ড যেটি ওনার চিকিৎসকরা আছে ওনাদের তত্ত্বাবধানে থাকবেন। রাতে দাদি খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যান জাইমা রহমান ও জাফিয়া রহমান। ৭৯ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডন ক্লিনিকে তাকে ভর্তি করা হয়। প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আদেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। ফ্যাসিস্ট সরকারের কারণে তিস্তা চুক্তি বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াত ইসলামের কর্মী সম্মেলনে এ কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে জনগণের ন্যায্যতার বিবেচনায় সমন্বিত ও সুষম উন্নয়ন করবে জামায়াত। সমাজে অনাচার দেখলে প্রতিবাদ করার ঘোষণা দিয়ে তিনি বলেন, অন্যায় যে করবে তার বিরুদ্ধেই প্রতিবাদ করা হবে। জামাতের কেউ যদি অন্যায় অপরাধ করে তাহলে তাদের ধরিয়ে দেওয়ার আহ্বানও জানান জামায়াত আমির। এ সময় দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ না গড়া পর্যন্ত লড়াই চলবে ঘোষণা দেন জামায়াত আমির। এখানে তিস্তা প্রকল্প মহাপরিকল্পনা বাস্তবায়ন হওয়ার কথা, কার ইঙ্গিতে ইশারা এটা এখনো বন্ধ হয়ে আছে? কেন কাজ এখনো শুরু হলো না? বাংলাদেশের জনগণ অবশ্যই তা জানার অধিকার রাখে। ফ্যাসিস্ট সরকারের কারণে এটা হয় নাই। যদি এই দেশের খেদমতের দায়িত্ব দেন, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মুখ দেখে কোনো এলাকার উন্নয়ন হবে না। জনগণের ন্যায্য প্রয়োজনকে বিবেচনায় নিয়ে সমন্বিত সুষম উন্নয়ন হবে। ৭২-এর সংবিধান দিয়ে এই দেশে বহুদলীয় গণতন্ত্র সম্ভব নয় বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস শিরোনামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, গণপরিষদের মধ্য দিয়ে আমরা এমন একটি সংবিধান চাই যার ফলে এ দেশে আর যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। তিনি আরো বলেন, দেশের সংকট সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণপরিষদ নির্বাচনের দিকে হাঁটতে হবে। এ সময় তিনি বলেন, গণপরিষদ নির্বাচনে যে সংবিধান তৈরি হবে সেখানে ২৪-এর গণ অভ্যুত্থানে যেসব শ্রমিক শহীদ হয়েছেন তাদের কথা থাকতে হবে। বিচার প্রক্রিয়া আর সংস্কার প্রক্রিয়া যারা বাধা দিতে চায় তাদের পরিণতি হবে শেখ হাসিনার মতো বলেও মন্তব্য করেন তিনি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে দাবি করা প্রবৃদ্ধির পেছনে আছে জালিয়াতি। বৃহস্পতিবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, তিনি এমন অর্থনীতি চান যেখানে সম্পদ পুঞ্জীভূত করার ধারণা এড়িয়ে চলা হয়। এ সময় হাসিনাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় না করানোর পেছনে পুরো বিশ্বকে দায় দেন তিনি। নাসরিন আক্তারের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে অর্থনৈতিক উচ্চ প্রবৃদ্ধি নিয়ে যা বলা হতো তা ছিল জালিয়াতি। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের কাছে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে সুইজারল্যান্ডের দাভোস শহরে চলা বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিয়েছেন ডক্টর ইউনূস। সম্মেলনের ফাঁকে রয়টার্সকে দেয়া ওই সাক্ষাৎকারে ইউনূস বলেন,
হাসিনা দাভোসে এসে দেশ কিভাবে চালাতে হয় সে কথা সবাইকে বলেছেন, তবে সে সময় কেউ তাকে প্রশ্ন করেননি। এটা কোনো ভালো ব্যবস্থা হতে পারে না। এমনকি তাকে জবাবদিহিতার কাঠগড়ায় না দাঁড় করানোর পেছনে পুরো বিশ্বকে দায়ী করেন ইউনূস। বলেন এটি বিশ্বের জন্য একটি শিক্ষা। অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির গুরুত্ব ও সম্পদের বৈষম্য কমানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন ডক্টর ইউনূস। এ সময় অর্থনৈতিক প্রবৃদ্ধির হার দিয়ে মানুষের জীবনমানের উন্নতি তুলনা করতে চান না বলেও উল্লেখ করেন অধ্যাপক ইউনূস। বলেন তিনি এমন অর্থনীতি চান যেখানে সম্পদ পুঞ্জীভূত করার ধারণা এড়িয়ে চলা হয়। একেবারে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে প্রতিটা মানুষের জীবনমানের উন্নতির লক্ষ্যে কাজ করতে চান বলে জানান তিনি। নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যবসায়ী জাহাঙ্গীর আলম সাবেক ইউপি সদস্য আবু সৈয়দের ছেলে। শুক্রবার জুমার নামাজে যাওয়ার পথে রাউজানের নোয়াপাড়ায় তাকে গুলি করে হত্যা করা হয়। এ সময় আহত হয়েছেন আরো কয়েকজন। স্থানীয়রা জানায় জুমার নামাজ আদায় করতে চট্টগ্রাম শহর থেকে গ্রামের বাড়িতে যান জাহাঙ্গীর। স্থানীয় আসাদ আলী মাতব্বর বাড়ির জামে মসজিদের সামনে গেলে অতর্কিত হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত। প্রথমে লাঠি দিয়ে আঘাত করে জাহাঙ্গীরকে মাটিতে ফেলে দেওয়া হয়, পরে গুলি করে। এ সময় জাহাঙ্গীরকে রক্ষা করতে মুসল্লিরা এগিয়ে এলে হামলার মুখে পড়েন কয়েকজন। নিহত জাহাঙ্গীর কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না বলে জানিয়েছে স্থানীয়রা। ওনার জীবদ্দশায় অদ্যাবধি এই পর্যন্ত উনি কখনো কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল না। ওনাকে এলাকার একজন সাধারণ মানুষ হিসেবে সবাই ভালো মানুষ হিসেবে সবাই চিনতেন। এখন উনি ছিলেন দেশের বাইরে ছিলেন। দেশের বাইরে থেকে আজকে সকালে উনি চট্টগ্রামে এসেছেন এবং নিজ বাড়িতে গিয়েছেন। নিজ বাড়ি গিয়ে এলাকার মানুষজনের সাথে দেখা করেছেন। পরবর্তীতে উনি নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। এমন সময় ওনার এলাকারই একজন ওনার সাথে বাইকে ছিলেন, যিনি বাইক ম্যানেজার, যিনি উনি বাইক চালাচ্ছিলেন এবং উনি নিয়ে যাওয়ার সময় পিছন থেকে একজন কে বা কারা দুর্বৃত্ত ওনাকে গুলি করে। দিনাজপুরের বিরল উপজেলায় মাঠে কাজ করার সময় বাংলাদেশি এক কিশোরকে মারধর করে তুলে নেয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে। প্রতিবাদে ভারতীয় এক কৃষককে ধরে এনে বিজিবির হাতে তুলে দিয়েছে বাংলাদেশি কয়েকজন নাগরিক। শুক্রবার সকাল 10:30টার দিকে বিরলের এনায়েতপুর বিওপি ক্যাম্পের দীপনগর গ্রামে 323 মেইন পিলার এলাকায় এই ঘটনা ঘটে। এ নিয়ে বিকেল 4টার দিকে সীমান্তের শূন্যরেখায় বিজিবি বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দিনাজপুর 42 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম বলেন, 5 জন বাংলাদেশি বৈধ কাগজপত্র ছাড়াই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। আলামিনকে তাদের সহযোগী ভেবে ধরে নিয়ে যায় বিএসএফ। পতাকা বৈঠকে বিষয়টির মীমাংসা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিকেল 4:15টায় আলামিনকে তারা ফেরত দিয়েছেন। ভারতীয় নাগরিককেও বিএসএফ এর কাছে ফেরত দেওয়া হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্থানীয় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। শুক্রবার রাত 7:30টার দিকে তারা মহাসড়কে অবস্থান নেয়। এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। এতে বন্ধ হয়ে যায় দুই পাশের যান চলাচল। এর আগে বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু ভবনের সামনে রাজশাহী কলেজে অধ্যয়নরত শিহাব নামে ওই যুবকের মৃত্যু হয়। এ বিষয়ে প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানান, ছিনতাই রোধ সহ সার্বিক নিরাপত্তায় রাতে প্রক্টোরিয়াল বডি নিয়মিত টহলে বের হয়েছিল। এ সময় শিহাব নামের ওই যুবক মেয়ে সহপাঠী সহ তৃতীয় বিজ্ঞান ভবনের পেছনে বসেছিল। প্রক্টোরিয়াল বডির গাড়ি দেখে বাইক নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে ভবনের সামনের সড়কে দুর্ঘটনার কবলে পড়েন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দেখছেন সংবাদ রাত। বেতন কাঠামো 10ম গ্রেডে উন্নীত করার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক সমাবেশ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দিনভর অবস্থান শেষে রাতে 31 জানুয়ারি পর্যন্ত কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন তারা। সহকর্মী শাহাদাত নিশাদের প্রতিবেদন। একটা পরিতাপের বিষয় হচ্ছে শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে 10ম গ্রেডের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সমাবেশ। এতে অংশ নেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এ সময় শিক্ষকরা তাদের জীবনমানের উন্নয়নের জন্য বেতন কাঠামো 10ম গ্রেডে উন্নীতের এক দফা দাবি জানান।
আমাদের 10ম গ্রেড দিতে হবে। বিভিন্ন সেক্টর থেকে 17 গ্রেড থেকে 10ম গ্রেড নিয়ে আসে, তখন রাষ্ট্রীয় কোষাগারে অর্থ থাকে, শুধু শিক্ষকদের বেলায় অর্থ থাকে না। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার উল্লেখ করে দাবি পূরণে সরকারকে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা, নয়তো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। রাষ্ট্রের চেয়ে বাংলাদেশের শিক্ষকদের বেতন সবচেয়ে কম। আমরা এই সরকারকে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে শহীদ মিনারে শিক্ষকদের এই সমাবেশের সাথে সংহতি প্রকাশ করে বলতে চাই, শিক্ষকদের ব্যাপারে আপনাদের বাজেট বৃদ্ধি করতে হবে। এটা দাবি বলবো না, আমরা অধিকার বঞ্চিত। প্রাথমিক সহকারী শিক্ষকরা 10ম গ্রেডের দাবিতে এখানে জমায়েত হয়েছেন। যদি উন্নত বেতন না দিয়ে ধরে রাখতে না পারেন, তাহলে আপনারা উন্নত জাতি কিভাবে প্রত্যাশা করতে পারেন? শিক্ষকদের জীবনমানের উন্নয়নে বেতন বৃদ্ধির বিকল্প নেই উল্লেখ করে গণ অধিকারে নুরুল হক নূর বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গ্রেড পরিবর্তনের বিকল্প নেই। তাহলে সেই শিক্ষকদের যদি আমরা দাবি দেওয়ার প্রতি আমাদের মনোযোগ না থাকে, শিক্ষকদের প্রতি আমাদের দৃষ্টি না থাকে, তাহলে আমরা আগামীতে কিভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করব? আপনাদের এই দাবির সাথে আমি পুরোপুরি একমত, এবং আমি বলছি যে শুধুমাত্র 10ম গ্রেড না, আমি চাই অন্তত ন্যূনতম সকল শ্রেণীর শিক্ষককে যেন প্রথম শ্রেণীর চাকরিতে উন্নীত করা হয়। পরে আন্দোলনকারী শিক্ষকরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে পদযাত্রা করেন, কিন্তু শাহবাগ থানার সামনে পৌঁছালে তাদের আটকে দেয় পুলিশ। বাধার মুখে তারা সড়কেই বসে পড়েন। পরে দাবির মুখে আলোচনা করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান তাদের একটি প্রতিনিধি দল। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। প্রতিটি ক্লান্তি লগ্নে বিএনপি দেশের হাল ধরেছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। শুক্রবার বিকেলে ধামরাইয়ের জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী ও খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। জিয়াউর রহমানের 19 দফাকে কেন্দ্র করে আজ বাংলাদেশ পরিচালনা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। যে নেতার জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতা হতো না, যে নেতার জন্ম না হলে বাংলাদেশের জাতীয়তাবাদী দর্শনের জন্ম হতো না, যে নেতার জন্ম না হলে বাংলাদেশের মানুষ গণতন্ত্র পেত না। আমরা সেই নেতার অনুসারে, সেই নেতার কর্মী হয়ে আমরা প্রত্যেকেই ধন্য, অভিভূত, এবং আগামী দিনে আমাদের নেতার 19 দফা আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের এই সমস্ত মাঠের সমস্ত নেতাকর্মীকে নিয়ে আমরা একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা মাঠে কাজ করছি। বাগেরহাটে অবৈধভাবে শিকার করে আটকে রাখা প্রায় 1200 পাখি উদ্ধার করে অবমুক্ত করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে মোল্লাহাট উপজেলার গাওলা ইউনিয়নের বিলের মধ্যে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই সময় একটি মৎস্য ঘেরের অস্থায়ী ঘরে বিশেষ জালের মধ্যে প্রায় 1200 ঝুট শালিক প্রায় অভিযানকারীরা জাল খুলে পাখিগুলোকে অবমুক্ত করে দেয়া হয়। সেই সঙ্গে পুড়িয়ে দেওয়া হয় পাখি রাখার বিশেষ জাল। দেখছেন সংবাদ রাত। যত দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্রের মাটি থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে মরিয়া ট্রাম্প প্রশাসন। ইতোমধ্যেই চালু হয়েছে অভিযান, আটক করা হয়েছে 538 অবৈধ অভিবাসীকে। এর মধ্যে 300 জনকে তাৎক্ষণিক দেশে পাঠানো হয়েছে বলে দাবি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের। এতে আতঙ্কে দিন পার করছেন অবৈধরা। নীরব দাসের রিপোর্ট। মার্কিন ড্রিম বা উন্নত জীবনের স্বপ্ন নিয়ে প্রতি বছর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বিভিন্ন দেশের সাধারণ মানুষ। তবে শিক্ষা কিংবা চাকুরির ভিসার মেয়াদ থাকে হাতে গোনা। এতে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ঘাপটি মেরে থাকেন নথিবিহীন এই মানুষগুলো। বর্তমানে এসব অবৈধদের মার্কিন মুলক থেকে উচ্ছেদে অভিযানের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 20 জানুয়ারির শপথ নিয়ে জারি করেন নির্বাহী আদেশও। এতে গত কয়েকদিন ধরেই বিভিন্ন অঙ্গরাজ্যে অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। মার্কিন সময় শুক্রবার এই অভিযানের মাত্রা বাড়ায় ট্রাম্প প্রশাসন। শহরে নামানো হয় মার্কিন সামরিক বাহিনী। সাঁড়াশি অভিযানে এখন পর্যন্ত 538 জন আটকের খবর দিয়েছে এনডিটিভি। 300 অবৈধকে দেশে ফেরত পাঠানো হয় বলেও জানায় সংবাদ মাধ্যমটি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে বিষয়টি নিয়ে মুখ খোলেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। বলেন, অভিযানে আটকের বেশিরভাগই অপরাধী লিপ্ত। ট্রাম্প প্রশাসনের ক্ষমতায় আসার প্রথম সপ্তাহে চালানো অভিযানটিকে স্মরণকালের বড় অভিযান বলেও আখ্যা দেন তিনি।
এদিকে দক্ষিণ সীমান্তে বিপাকে পড়েছেন মেক্সিকান অভিবাসীরা। দ্রুতই কাস্টম অ্যান্ড বর্ডার প্রোটেকশন সিবিপি প্রোগ্রামটি পুনরায় চালুর অনুরোধ তাদের। এছাড়া মানবাধিকার সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স বলছে, এভাবে হুট করে অভিযান না চালিয়ে সময় দেওয়া উচিত। একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাওয়া উচিত ট্রাম্প প্রশাসনকে। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত।